experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। তার ফর্সা মুখশ্রীতে ময়লা জমে বড্ড অসৌন্দর্য প্রকাশ করছে। আকস্মাৎ শিকল সহ নেড়ে উঠল সে। ভয়ঙ্কর চোখে তাকালো কারাগারের দ্বারের দিকে। গর্জে উঠল চাপা স্বরে। ভয়ঙ্কর সে শব্দ, খুবই ভয়ঙ্কর। অচিরেই আরও একটা বিষাদ ঘন রাত কেটে গেল। কারণ নীরব কান্না আহাজারি, কারণ নিখুঁত ষড়যন্ত্রের সাক্ষী হয়ে অন্ধকার ত্যাগ করে দিনের আলো ফুটে উঠল। আজ দ্বিতীয় রোজা, তবে অনুভূতিটা প্রথম রোজার মতোই। সকালের আবছা শীতল আবহাওয়ায় সকলেই গভীর ঘুমে নিমজ্জিত। সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমাতে প্রায় সকলের আলো ফুটেই যায়, তাই ঘুমটা আরও গভীর হয় এ সময়। ঘুমের মাঝেই শরীরের চাদরটা আরও টেনে নিল জার্নাব, ভালো করে জড়িয়ে নিল শরীরের সাথে। এই সময়টা যতটা শীতল থাকে, সারাটা দিন সেই রকম শীতল থাকলে তো আর কথাই নেই। তবে সেটা হবার নয়। দিন দিন যত বাড়তে থাকবে, শীতলতা তত কমে আসবে। ধীরে ধীরে সূর্যের তাপ প্রখর হবে, উষ্ণ হবে পরিবেশ। খটখট শব্দে ঘুমের গভীরতা কমে এলো জার্নাবের। আড়ামোড়া ভেঙে ঘুম ঘুম চোখে পাশ ফিরে তাকালো সে। এটা তার অভ্যাসে পরিণত হয়েছে। সব সময় তার ঘুম জোভিয়ার আগে ভাঙে, তাই সে রোজে ঘুম ঘুম দৃষ্টিতে আগে নিজের পাশে ঘুমিয়ে থাকা জোভিয়াকেই এক নজর দেখে নেয়। কিন্তু আজ নিজের পাশে জোভিয়াকে দেখতে না পেয়ে ধড়ফড়িয়ে উঠে বসল সে। ঘরের চারপাশে নজর বুলাতে কিয়ৎ দূরে দেয়ালের কোনায় নজরে এলো জোভিয়া। তার ব্যক্তিগত সেই কাঠের বাক্সটা খুলে বসেছে সে, তবে জামা কাপড় ভাঁজ করছে না। বাক্সটার ভেতরের দিকে উবু হয়ে ঝুঁকে পড়ে কিছু একটা করছে, যার দরুন খটখট আওয়াজটা সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে পুরোপুরি ঘুম ছুটে গিয়েছে জার্নাবের। বড্ড আশ্চর্য হলো সে, এত সকালে জোভিয়া উঠে পড়েছে। শরীর থেকে পাতলা চাদরটা ফেলে দিয়ে উঠে দাঁড়ালো সে। জোভিয়াকে দিকে এগিয়ে গিয়ে দেখতে পেল সে ছোট্ট হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বাক্সতে নতুন কাটা মারছে। ভ্রু কুচকালো জার্নাব। বাক্স তো ভালোই ছিল, তবে আমলে নিল না বিষয়টা। ভাবলো হয়তো কাটা খুলে গিয়েছিল, কিন্তু সে দেখেনি। দ্রুত সে নিজের ব্যক্তিগত বাক্সটার দিকে তাকালো সাবধানী চোখে। এই বাক্সটা তার আবেগ, তার সংসার জীবনের বহু স্মৃতি লুকিয়ে আছে তাতে, যেগুলো সে প্রকাশ করতে চায় না অন্য কারোর নিকট। তাই বাক্সটা বিছানার নিচে সরিয়ে রাখে সব সময়। তবে জোভিয়ার সেসবেই ধ্যান নেই। সে তার বাক্সটা দেয়ালের পাশে রেখে দেয়। আর ভাবল না সে। পেছন থেকেই জোভিয়ার কাঁধে হাত রাখলো সে। ঘুরে তাকালো জোভিয়া, তাকেই দেখে ঠোঁটজোড়া প্রসারিত করে মিষ্টি একটা হাসি দিল। অমনি মনটা ভালো হয়ে গেল জার্নাবের। বোনের এই হাসিটাই যে তার সবচেয়ে বেশি পছন্দীয়। হাতুড়ি ফেলে উঠে দাঁড়ালো জোভিয়া। মাত্র ঘুম থেকে ওঠার কারণে তৈলাক্ত হয়ে আছে জার্নাবের মুখমণ্ডল। আচমকা তেল তেল কপালটাতে চুমু বসিয়ে দিল সে। দ্রুত সরে দাঁড়ালো জার্নাব, বিরক্ত স্বরে বলল, আহ জোভিয়া, পুরো মুখ তেলতেলে হয়ে আছে। মনক্ষুণ্ণ হলো সোফিয়া, কপাল কুঁচকে বলল, ভাব নিয়ে সরে যাচ্ছ কেন? দু একটা চুমু খেলে না রোজা ভাঙবে না। আরে মুখে তো তেল লেগে আছে। তাতে তোমার কি? চুমু দিয়েছি আমি, আর সমস্যা হচ্ছে তোমার। আসলে না, তুমি আমাকে ভালোই বাসো না। নারাজ স্বরে বলল জোভিয়া। জার্নাব সন্দিহান গলায় বলল, মতলব কি? সকাল সকাল হঠাৎ এত ভালো হয়ে গেলে তুমি? নিশ্চয়ই কোনো ঘোটালা করেছো বা করার ইচ্ছে আছে। কিসের ধান্দা করছো আবার? তোমার কি আমাকে ধান্দাবাজ মনে হয়? তুমি আমাকে এভাবে সবসময় সন্দেহ করো কেন বলো তো? বিস্মিত কণ্ঠে বলল জোভিয়া। গলল না জার্নাব, উল্টো দ্বিগুণ সন্দেহ নিয়ে বলল, ঘাপলা তো একটা আছেই। না হলে এত ভালো মানুষ তুমি নও যে নিজ থেকে সই সকালে উঠে পড়বে। শোনো, আগেই বলে দিচ্ছি, উল্টো পাল্টা কোনো কাজ করো না। এমনিতেই জিদানের গলায় ছুরি ধরে বিপদকে দাওয়াত দিয়ে ঘরে এনেছো। অথর বাঁকালো জোভিয়া, মুখ ভেঙচি দিয়ে বলল। কচু করেছি। জার্নাব আরও কিছু বলার পূর্বে সে হন হন করে কামরা ছেড়ে বেরিয়ে গেল। আব্বাজানের কামরার সম্মুখে দাঁড়িয়ে উকি ঝুঁকি মেরে দেখে নিল সে ঘুম থেকে উঠেছে কিনা।
আব্বাজানকে খাটের উপরে বসে তসবি জপতে দেখে হাসি মুখে কামরায় ঢুকে পড়ল। চোখ তুলে তাকালেন আব্দুর রহমান, উজ্জ্বল মুখে বললেন, আরে আমার ছোট আম্মা যে, আসুন আসুন। বিছানায় তার পাশে কে বসলো জোবিয়া। আব্দুর রহমান পুনরায় বললেন, কি ব্যাপার, আজ এত দ্রুত উঠে পড়েছো? চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? ঘুম হয়নি? উত্তর দিল না জোভিয়া, কৌশলে এড়িয়ে গেল কথাখানা। ওষুধের থলে নেড়ে চেড়ে দেখে রাগান্বিত স্বরে বলল, আপনি আজ সেহরিতে ওষুধ খাননি? হতাশার তপ্ত শ্বাস ফেললেন আব্দুর রহমান। মেয়ের রাগের কারণ উপলব্ধি করতে পারলেন তিনি। সেহরিতে জোভিয়া তাকে ওষুধ বের করে হাতে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য। আজান দেওয়ার সময় হয়ে এসেছিল, তাই সেই তাড়াহুড়োতে সে আর তার সামনে দাঁড়িয়ে ওষুধ খাইয়ে দিতে পারেনি। কিন্তু তিনি ওষুধ খাননি। নিজের অতীতের পাপ কর্মের কথা চিন্তা করলেই তার নাওয়া খাওয়া হারাম হয়ে যায়। ওষুধ খেয়ে সুস্থ হতে ইচ্ছা করে না। মনে হয় যেন দ্রুত এই জীবনের সমাপ্তি ঘটলেই সে এই অনুতপ্ততা থেকে মুক্তি পেত। কিন্তু মেয়ে তো তার কোনো কথা শুনতে নারাজ। মেয়েদের অতিরিক্ত সেবা যত্নেই হয়তো এখনো জীবিত সে, নয়তো কবেই এই ক্ষত বিক্ষত পা পচে গিয়ে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসতো। বাঁচার ক্ষীণ ইচ্ছাটাও বুঝি নেই তার। পূর্বে সেই অন্ধকারাচ্ছন্ন দিনগুলো যে বড্ড পোড়ায় তাকে। শ্বাস নিতেই দেয় না স্বাধীনভাবে। নিজ হাতে সম্পাদন করা কর্মগুলোই যেন আজ তার শ্বাস রোধ করেছে অদৃশ্যভাবে। চেঁচামেচি করল না জোভিয়া। সে জানে আব্বাজানের মনের অবস্থা। মানুষটা নিজ কর্মের জন্য আজ এতটাই অনুতপ্ত যে পারলে যেন অতীতে ফিরে গিয়ে পাপগুলোকে শুধরে নিত। কিন্তু তা যে অসম্ভব, কখনোই হবার নয়। ওষুধের থলে রেখে বেরিয়ে এলো সে। বারান্দার পাশে রাখা পানির পাত্রটা নিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। মাঝারি আকারের পাতিলটা ভরে তুলল পানি দিয়ে। অতঃপর চুলায় আগুন ধরিয়ে দিয়ে অপেক্ষা করলো কিছুক্ষণ। আনমনে লাকড়ি ঠেলে দিচ্ছে চুলার মধ্যে। ধ্যান যেন তার অন্য কোথাও। কালো ডাগর ডাগর আঁখি জোড়ার উদাসী চাহনি। কিছু একটা ভাবছে সে। কিছুক্ষণের মধ্যেই টক বুকিয়ে ফুটতে শুরু করলো পানি। যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি উত্তপ্ত হয়ে গেছে। সেদিকে ধ্যান নেই তার। অনিমেষ চেয়ে আছে আগুনের দিকে। লাকড়ি ঠেলে দেওয়ার হুঁশ নেই। লাকড়ি ফুরিয়ে আগুন যখন দাও দাও করে উপরে উঠতে শুরু করেছে, তখনও সে অপলক চোখে সেই দৃশ্য দেখেই চলেছে। একসময় আগুনের তপ্ত হওয়া তার শরীরে লাগলো। চমকালো জোভিয়া। দ্রুত হাতে লাকড়ি ঠেলে ঢুকিয়ে দিল চুলার ভেতরে। তাড়াহুড়ো করে ভুলবশত কোনো আলগা কাপড় বা লুছুনি ছাড়াই ধরে বসলো পাতিলটা। অমনি হাত যেন পুড়তে আরম্ভ করলো। বিদ্যুৎ গতিতে এই ঝাটকায় আবারও হাত সরিয়ে নিল সে। মুখ দিয়ে উচ্চারণ করলো যন্ত্রণার ধ্বনি। উৎভ্রান্তের ন্যায় আশেপাশে চেয়ে ঠান্ডা পানি খুঁজল। পেয়েও গেল। অতি নিকটে পানির কলসির মধ্যে হাত ডুবিয়ে দিল। ঠান্ডা পানির স্পর্শে কিছুটা উপশম হচ্ছে তার যন্ত্রণা। ছলো ছলো নয়নে কলসির দিকে চেয়ে থাকলো। তবে নিজের শক্ত মনোভাব এখানেও বজায় রাখলো সে। চোখ থেকে এক ফোঁটা পানিও যেন না ঝরতে পারে তার জন্য দৃঢ় প্রচেষ্টা চালিয়ে গেল। সক্ষম হলো অবশেষে। খানিক সময় পরে হাত উঠিয়ে আনলো পানি থেকে। লাল হয়ে আছে আঙুলগুলো। কিছুটা জায়গা ফ্যাকাশে হয়েছে। বোধহয় ফোসকা পড়বে দ্রুতই। সুন্দর হাতের এই করুণ দশাকেও পাত্তা দিল না সে। পাত্রে পানি ঢেলে অপেক্ষা করলো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার। জ্বালা করছে আঙুলগুলো। আজ বোধহয় তাকে না কাঁদিয়ে ছাড়বে না। সেও নাছর বান্ধা। শক্ত মুখে বসে রইল আকাশ সম যন্ত্রণা নিয়ে। কিছুক্ষণ পর পানি ঠান্ডা হয়েছে নিশ্চিত হয়েই পাত্র নিয়ে চলল আব্বাজানের কামরায়। আব্দুর রহমান বুঝতে পারলেন মেয়ে এখন তার ক্ষত ধৌত করবে গরম পানি দিয়ে। তাই বিছানার কোনায় এসে পাটা নামিয়ে বসল সে। জোভিয়া পাত্রটা রেখে পরিষ্কার নরম কাপড় চুপিয়ে নিল কুসুম গরম পানিতে। পানির সাথে আঙুলের স্পর্শ পেতেই জ্বলে উঠল তার আঙুল। দাঁতে দাঁত চেপে খিচে বন্ধ করে নিল চোখ দুটো। লক্ষ্য করলেন আব্দুর রহমান। উৎগ্রীব হয়ে উঠলেন মেয়ের মুখভঙ্গি দেখে। উত্তেজিত স্বরে বললেন, কি হয়েছে আম্মা? পানি কি বেশি গরম? তাড়াতাড়ি হাত উঠিয়ে ফেলো পানি থেকে, ফোসকা পড়ে যাবে। কাপড়টা ধরে রেখে মৃদু হাসল জোভিয়া।
কাপড়টা ভালোভাবে ভিজেছে কিনা দেখতে দেখতেই ব্যস্ত স্বরে বলল, তাড়াতাড়ি লুঙ্গিটা হাঁটুর উপরে তুলে গিট দিয়ে নিন তো। গরম হলেও হাত উঠাবো না আমি। ওষুধ দিয়ে গিয়েছিলাম, খেয়েছিলেন আপনি? যেদিন আপনি আমার কথা শুনবেন ঠিক সেদিন আমি আপনার কথা শুনবো। নিরাশ হলেন আব্দুর রহমান। বুঝলেন মেয়ে তার ওপর খুব চটে গেছে। রাগটাই হয়তো স্বাভাবিক। যার জন্য এত কষ্ট করে অর্থ জোগাড় করে ওষুধ নিয়ে আসে, কখনো তো বাকিতেও আনতে হয়। সেই মানুষটা ইচ্ছে করে ওষুধ না খেলে যে কেউ রেগে যাবে। কন্যার রাগ সহজে কমান নয়, সে কথা তিনি জানেন। তাই চুপচাপ ক্ষতস্থানটা বের করে দিলেন। আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না জোবিয়া। উষ্ণ গরম ভেজা কাপড় দিয়ে মুছে দিতে লাগলো ক্ষতস্থানটা। ভালো করে পরিষ্কার করে যত্ন করে ওষুধের প্রলেপ লাগিয়ে দিল। নোংরা পানির পাত্রটা হাতে নিয়ে চলে যেতে ধরল, কিন্তু দরজার সম্মুখে গিয়ে আবারও ফিরে তাকালো। রুষ্ট স্বরেই বলল, অনেক হয়েছে আপনার মন মর্জি, আর নয়। আপনি এভাবেই নিজেকে অবহেলা করতে থাকলে না আমি আর আপনার সামনেই আসবো না আব্বাজান। ভুল করেছেন, মন থেকে অনুতপ্ত হন। অন্যায় করেছেন, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করুন। তবে এভাবে ধীরে ধীরে নিজেকে শেষ করার প্রচেষ্টাটা না বন্ধ করুন। এতে পাপ বাড়বে বই কমবে না। নিজেকে হত্যা করার কোনো অধিকার আপনার নেই। কিছুই বলতে পারলেন না আব্দুর রহমান, শুধু চেয়ে থাকলেন আহত দৃষ্টিতে। সেই দৃষ্টি বোধহয় উপেক্ষা করলো জোফিয়া। হন হন করে বেরিয়ে গেল সে। পানির পাত্র বারান্দায় রেখে চকিতে বসলো ইটে শুটে। ইতিমধ্যে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে জার্নাব। রোজকার মতো পানির পাত্র হাতে উঠোনে ঘুরে ঘুরে গাছগুলোতে পানি দিচ্ছে সে। এতটাই মনোযোগ দিয়ে পানি দিচ্ছে যেন একটু বেশি পানি ফেললে জ্বর এসে যাবে গাছগুলোর। জোভিয়া নিজের হাত দুটো মেলে ধরলো চোখের সামনে। ইতিমধ্যেই ফোসকা পড়েছে দু একটা আঙুলে। হাত মুষ্টিবদ্ধ করে ফোসকা পড়া আঙুলগুলো খুব সন্তর্পণে লুকিয়ে নিল সে। গলা খাকারি দিল শব্দ করে। ফিরে তাকালো জার্নাব। সুন্দর করে হেসে বলল, আবহাওয়াটা বেশ শীতল, তাই না? হুম। ছোট্ট করে জবাব দিল জোভিয়া। ঠিক তোমার মতো। জার্নাবের কণ্ঠে রসিকতার ছোঁয়া। কটমট করে তাকালো জোভিয়া। কপাল কুঁচকে বলল, আমি বরাবরই শীতল। সে তো আবার আমার চেয়ে আবরার দাওয়াত ভালো জানে, বেচারা বণিক। আর মানুষ পেল না ভালোবাসার জন্য, শেষ কিনা তোমাকে ভালোবেসে বসলো। কি সাহস! অত্যাধিক সাহসিকতার জন্য তাকে তো একটা উপহার দেওয়া প্রয়োজন, কি বলো? তার রসিকতা ধরতে পারল জোভিয়া, তবে রাগলো না সে। বরং গাল ভরা হাসি দিয়ে দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, দুর্দান্ত বুদ্ধি, অবশ্যই উপহার দেওয়া উচিত। কাল ডেকে পাঠিও তাকে, উপহার হিসেবে তোমাকে তুলে দেবো তার হাতে। সেও খুশি, তুমিও খুশি, কি বলো? চুপসে গেল জার্নাবের মুখশ্রী। পানির পাত্র রেখে বারান্দার দিকে এগোতে এগোতে বলল, তুমি একটা কাজ করো, তেরা কথা শেখানোর একটা প্রশিক্ষণ কেন্দ্র খুলে নাও, ভালোই অর্থ আসবে। আচমকা দৌড়ে এসে তাকে চাপটে ধরল জোভিয়া। আবদারের সুরেই বলল, চলো না, আজ বাজারে যাই, দোকানের কথা খুব মনে পড়ছে। টেনে টুনে নিজেকে ছাড়িয়ে নিল জার্নাব। রাগান্বিত স্বরে বলল, রোজা থেকে একদম মিথ্যে কথা বলবে না। তোমার কত দোকানের কথা মনে পড়ছে সে কথা কি আমি জানি না? ঘরে অর্থ নেই সেই চিন্তা আমারও আছে, কিন্তু দোকান খুলে এই মুহূর্তে বিপদ বাড়ানোর কোনো ইচ্ছা নেই আমার। দোকান এভাবে দীর্ঘদিন বন্ধ করে রাখলে তো আমরা আমাদের ক্রেতা হারাবো। তুমি বুঝতে কেন চাইছো না? ব্যবসা করতে নামলে একটু আধটু ঝুঁকি তো নিতেই হয়। বিচলিত কণ্ঠ জোভিয়ার। সরু চোখে তাকালো জার্নাব। শান্ত গলায় বলল, আমাকে ব্যবসা শেখাতে এসো না জোভিয়া, এক্ষেত্রে হয়তো তোমার থেকে একটু বেশি জ্ঞান আছে আমার। জোভিয়া বুঝলো এভাবে হবে না। আনমনে কিছুক্ষণ ভাবলো, অতঃপর হয়তো জার্নাবকে উস্কে দিতেই বলল, তাহলে বিবাহ করে নাও, যে কোনো একটা কিছু তো করবে নাকি? তুমি আমার বড়, তোমার বিবাহ না হলে আমিও তো করতে পারছি না। অন্তত আমার কথা ভেবে একটা বিবাহ তো করতে পারো। দেখো, হয় ঠিক মতো ব্যবসা করো, নয়তো বিবাহ করো। আচমকা বিবাহের প্রসঙ্গ উঠতেই জার্নাবের মুখে যেন কাল বৈশাখীর মেঘ লাগলো। শান্ত মানুষটা হুট করে কঠিন হয়ে উঠল। অগ্নি দৃষ্টিতে তাকালো জোভিয়ার দিকে। হাত মুষ্টিবদ্ধ করলো রাগ নিয়ন্ত্রণ করতে। সে যথাসম্ভব চেষ্টা করে সব সময় নিজের আবেগ নিজের হৃদয়ে চেপে রাখতে।
জোভিয়া জেনে বুঝেই আজ সেখানে আঘাত করেছে। তার পক্ষে বিবাহ করা সম্ভব নয় তা জোভিয়া ভালো মতোই জানে। তার স্বামী তার ভালোবাসা সম্পর্কে সে পূর্ব থেকেই অবগত। সে শক্ত দৃষ্টিতে চেয়ে অত্যন্ত কঠিন স্বরে বলে উঠল, আমি আমার স্বামীকে ভালোবাসি। এমন সময় বাইরের শূন্য উদ্যানের পাশ থেকে ভেসে এলো সৈনিকের উচ্চকণ্ঠ। তবে স্পষ্ট কথাগুলো শোনা যাচ্ছে না, হয়তো তারা গৃহ থেকে একটু বেশি দূরত্বে অবস্থান করছে। ধীরে ধীরে কণ্ঠটা এগিয়ে আসছে তাদের গৃহের দিকে। যতই কাছে আসছে ততই স্পষ্ট হচ্ছে কথাগুলো। ক্রমেই কণ্ঠের তীক্ষ্ণতা বাড়ছে। একটু বাদেই বাক্যগুলো স্পষ্ট শ্রবণগোচর হলো। সৈনিক উচ্চস্বরে চেঁচিয়ে বলছে, রামান সাম্রাজ্যের সুলতান মহামান্য সুলতান শাহজাহান শাহের পক্ষ থেকে সকলকে জানানো হচ্ছে রমজান মোবারক এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। কিছুক্ষণ থামলো কণ্ঠটা, অতঃপর আবারও বলে উঠল, সুখবর সুখবর সুখবর। শীঘ্রই মহামান্য সুলতান এবং উত্তরীয় সাম্রাজ্যের সুলতানের ছোট কন্যা শেহজাদি মায়েরা পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। বিবাহের দিন হিসেবে ঈদের দ্বিতীয় দিনকে ধার্য করা হয়েছে। মহলে বিশাল আয়োজনের মধ্য দিয়ে এই বিবাহের সমস্ত রীতিনীতি সম্পাদিত হবে। আপনারা সকলেই সেখানে নিমন্ত্রিত। ধীরে ধীরে কণ্ঠটা অন্যদিকে চলে গেল। অবশেষে তবে গুঞ্জন সত্য প্রমাণিত হলো। কান খাড়া করে কথাগুলো শুনলো জোভিয়া, তবে খুব একটা বিচলিত হলো না। সে তো আগেই এই গুঞ্জন শুনতে পেরেছিল, তাই তার মধ্যে খুব একটা প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেল না। সে তো এখন ব্যবসায়িক চিন্তায় মশগুল। এসব আজাইরা জিনিস ভাবার সময় কোথায়? তার মাথায় এই মুহূর্তে শুধু চলছে দোকান কিভাবে খুলবে। তবে অস্বাভাবিকভাবে জার্নাবের মুখভঙ্গির মারাত্মক পরিবর্তন হলো। বিষাদে ছেয়ে গেল তার সুন্দর মুখশ্রী। বাক্যগুলো যেন কাঁটার মতো বিঁধল তার শরীরে। অনাকাঙ্ক্ষিতভাবে চোখের দৃষ্টিতে ফুটে উঠল কারোর জন্য সীমাহীন ঘৃণা। বাঁকা হাসল জোভিয়া। বিদ্রুপের স্বরে সে কিছু বলার পূর্বেই গটগট করে কামরায় চলে গেল জার্নাব। ধরাম করে আটকে দিল দরজার কপাট। সেদিনের পর কেটে গেছে 27টি দিন। একে একে রোজা পুড়িয়ে আজই হয়তো রমজানের শেষ। শুধুই চাঁদ ওঠার অপেক্ষা। ঈদ যত ঘনিয়ে এসেছে গরমের তীব্রতা তত বৃদ্ধি পেয়েছে। এবার আর বৃষ্টির দেখা নেই। বরাবরের মতোই আকাশ নিজের হালকা নীল রংটা ধরে রেখেছে। অতিরিক্ত গরমে রোজা থেকে মুসলমানদের অবস্থা কাহিল। তবে আল্লাহর ভালোবাসার নিকট এ কষ্ট বুঝে খুবই তুচ্ছ। আল্লাহর দেওয়া অগণিত রহমতের মাঝে এই সামান্য কষ্ট যেন চোখ বন্ধ করে সই নেওয়া যায়। তীব্র গরমে সারাদিন রোজা থেকে দিন শেষে আজানের ধ্বনি শুনে শুকনো গলায় এক পাত্র পানি পান করে আলহামদুলিল্লাহ বলার প্রশান্তিকে বর্ণনা করা দেয়। রমজানকে বিদায় দিয়ে বেহিসাবি আনন্দ নিয়ে আসে ঈদ উল ফিতর। নূর বাজারের প্রতিটি দোকানে আজ উপচে পড়া ভিড়। অবশ্য ঈদের আগে এমন ভিড় খুবই স্বাভাবিক। সাধারণত ঈদ উপলক্ষে মানুষ বেশি বেশি কেনাকাটা করে থাকে নিজের খুশিকে দ্বিগুণ করতে। আজ রাতেই চাঁদ ওঠার সম্ভাবনা চরম, তাই সেই অনুপাতেই কেনাকাটার সময় আর বেশি নেই। দোকানিরা কুল হারাচ্ছে ক্রেতা সামলাতে। রীতিমতো মাথায় ঘাম পায়ে ফেলতে হচ্ছে তাদের। পোশাক ঘামে ভিজে চুপচুপে, অথচ মুখের হাসি বজায় রেখে কি নিদারুণভাবে ক্রেতাদেরকে সন্তুষ্ট করতে উঠে পড়ে লেগেছে তারা। তাদের এই আন্তরিকতার কারণেই হয়তো নূর বাজার আজ এই অবস্থান পর্যন্ত পৌঁছাতে পেরেছে। জোভিয়া জার্না দুই বোন সমান তালে ক্রেতা সামলাচ্ছে। আজ আর কারোর দুদণ্ড বসে থাকার জো নেই। সামান্য মুদি দোকান তাদের, আছে কিছু ফলমূলও, তবুও ক্রেতার যেন শেষ নেই। অন্য সময়ের মতন জার্নাবাজ মাদুরে বসে কাটাতে পারছে না। ক্রেতা সামলাতেও হচ্ছে জোভিয়ার সঙ্গে। কপালের ঘাম গড়িয়ে পড়ে হিজাবের মধ্যে হারিয়ে যাচ্ছে। সেদিকে তাদের ধ্যান দেওয়ার সময় কই? বেশ কয়েকদিন তাদের দোকান বন্ধ থাকার কারণে তাদের দোকানের নিয়মিত ক্রেতারা কেনাকাটা করতে পারেনি। তারাও আজ এসে ভিড় জমিয়েছে। এমন সময় একজন ক্রেতা এসে রুটি বানানোর ময়দা চাইল। জোভিয়া দ্রুত ব্যস্ত হয়ে পড়ল সেদিকে।